বিসমিল্লাহির রহমানির রহিম। মাতামাতুল্লাহ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহ আলম। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর অনুপালনীয় অনুশীলনের উপর আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব এই মুহূর্তে, সেগুলা বোর্ডের ডান পাশে লেখা আছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা 16.2 আমরা দেখেছি। চতুর্ভুজের ক্ষেত্রফল, সেখানে আলোচ্য বিষয়ের ভিতরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে আমাদের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো ডান পাশে দেখো মার্কিং করা আছে যে অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সমস্যাবলী আছে, সেই সমস্যাবলী আমি এখানে লিখে দিচ্ছি যে অধ্যায় কোন অঙ্কগুলো বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আর লেখা অস্পষ্ট হলে বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা চলা শুরু করি। এখনো কেউ কমেন্ট করোনি, তোমরা কি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা আমি জানি না। হ্যাঁ, অনেকে জয়েন করছো, ধন্যবাদ তোমাদের। তোমরা থাকো আমার সাথে, আমি আছি। আচ্ছা, প্রথমে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমাদের আগে জানতে হবে চতুর্ভুজ কি। চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা আকৃতি। আগে আমি আকৃতি চিনব, এটা চতুর্ভুজ নাকি ত্রিভুজ, তারপরে আমি এটা ক্ষেত্রফল বের করব। আগে আমাকে আকৃতি চিনতে হবে। আর সাউন্ড ক্লিয়ার না হলে আমাকে জানাবা। তো দেখো, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে বলবো আমরা চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এগুলো সবই চতুর্ভুজের ভিতরে আছে। আমরা দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, সেটা আমরা সবাই জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আসলে এটার উৎপত্তি কোথা থেকে আসছে, কিভাবে আসছে আমরা একটু আলোচনা করি, তাহলে আরো তোমরা ক্লিয়ার হবা। অনেকে জয়েন করছো, ধন্যবাদ তোমাদের। এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র দেখো, এই যে এটা এ হয় বি সি, আমরা যদি বিটি যোগ করি, এটা কি হবে? এটা কর্ণ। আর এই বাহুটাকে যদি আমরা এ, এইটাকে দেব আমরা বি। নরমালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট মিন্স এ আর বি গুণফল। এ আর বি এর গুণফল হবে এটা ক্ষেত্রফল। তো দেখো আমরা এটাকে ক্ষেত্রফল কিভাবে বের করব। আমরা জানি আয়তক্ষেত্রের কৌণিক যে দুটো বিন্দু আছে, সেই বিন্দুগুলো যদি আমরা পরস্পর যুক্ত করি, তাহলে দেখো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে। একটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ, আর একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা জানি যে আয়তক্ষেত্রের যে কৌণিক বিন্দু দুটো আছে কর্ণ, এই কর্ণ দুটো যদি কর্ণটা কি করছে, আয়তক্ষেত্রকে দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। তো আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো যার জন্য আমরা একটা ত্রিভুজ পেলাম এবং একটা ত্রিভুজ পেলাম। এর যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কিন্তু সমান হবে। যাই হোক, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সংজ্ঞা কিন্তু আমাদের আছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ। যেহেতু এটা সমকোণ, তাহলে এটাকে যদি আমি ভূমি ধরি, এটা যদি উচ্চতা ধরি, হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাবো? হাফ ইনটু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, তার মানে কি হাফ অফ আর এ।
বলবেন স্যার সাউন্ড ক্লিয়ার না, একটু জোরে বলেন। ধন্যবাদ। আমি একটা ফ্যান বন্ধ করে দিচ্ছি। এডিশনাল সাউন্ড আসতেছে ফ্যানের জন্য। তো এটা হচ্ছে বিসিজি এর ক্ষেত্রে। তো আমরা জানি যে আয়তক্ষেত্রে কর্ণ আয়তক্ষেত্রে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে এখানে ত্রিভুজ যদি সমান হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি আমাদের? সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমি হাফ ইনটু এ। এখন দাঁড়াইলো কি তোমাদের একটু কাটা যাচ্ছে কি? আলটিমেটলি আমরা দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু পেয়ে গেছি। আলটিমেটলি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। তাইলে আমাদের মূল সূত্রটা কিন্তু আসছে এই ত্রিভুজ থেকে। কারণ আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে একটা ত্রিভুজ দিয়ে গুণ করে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করেছি। আমাকে একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ। সাউন্ড এবার ঠিক আছে কিনা একটু জানাও। তো এটা হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের সেই পুরানো যে সূত্র আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কিন্তু দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা কোথা থেকে পেলাম? এই যে এই প্রসিডিউরের মধ্যে। তো আয়তক্ষেত্রে আরো কিছু জানতে হবে। আয়তক্ষেত্রের কর্ণ যদি আমরা জানতে চাই আয়তক্ষেত্রের কর্ণ দেখো আয়তক্ষেত্রের কর্ণ ধরো এখানে কর্ণ হচ্ছে বিডি। বিডি কি হবে? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এটা আমরা অতিভুজ বিবেচনা করতে পারি। অতিভুজ বিবেচনা করলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাই অতিভুজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। এখানে এই যে এবিসি কে আয়তক্ষেত্র আছে তার কর্ণ বিডি ইকুয়াল টু হবে রুট ওভার x স্কয়ার প্লাস b স্কয়ার। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? তোমরা জানো যে আয়তক্ষেত্রের পরিসীমা সব সূত্রগুলো তোমাদের লাগবে। পরিসীমা এখানে দৈর্ঘ্য একটা সমস্ত চারপাশের দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে এটা এই দৈর্ঘ্য আলটিমেটলি যেহেতু এটা একটা আয়তক্ষেত্র আর এটা বি এইটা বি, তাহলে আমাদের যোগ করলে আলটিমেটলি কি দাঁড়ায়? a প্লাস b প্লাস a প্লাস b। মানে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু ইকুয়াল টু হবে 2a প্লাস 2b that is 2 into a plus b। এটাকে যদি আমরা একটু মডিফিকেশন করি তাহলে হবে 2 into দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো ঘুরে ফিরে কিন্তু সে একই জায়গায় আছে। লেখা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আর একটু জোরে বলবো। দেখো আয়তক্ষেত্রের কর্ণ পাইলাম, আয়তক্ষেত্রের পরিসীমা পাইলাম। আমাদের আয়তক্ষেত্রে বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম বহুভুজ এগুলো সব টু ডাইমেনশনাল জ্যামিতিতে আছে আমাদের। তো এখানে আমাদের আয়তক্ষেত্রের আলোচনা আমরা এই পর্যন্ত শেষ করলাম। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এগুলো ছোটবেলা থেকে জানি। অন্যভাবে বর্গক্ষেত্রের আর যারা এখনো জয়েন করো না প্লিজ জয়েন করো। ক্লাসে বই খাতা নিয়ে বইছো, সূত্রগুলা যাতে করে যা পড়ে একটু বইটা তুলে ফেলায়। হ্যাঁ, একটু বুঝে তুলে পড়ে তোমাদের মনে থাকবে তোমাদের। আর যদি শুধু মুখস্থ করে তাহলে মনে থাকবে না। এই জন্য তোমাদের ডিটেলসটা বোঝাচ্ছি, সূত্রগুলো যাতে তোমরা মনে থাকে। সূত্রগুলো শেষ করার পরে আমি ইনশাআল্লাহ অঙ্ক ধরবো।
সূত্র পারলে অঙ্কগুলো পারবে। আসলে আমরা নেক্সট আমরা শুরু করবো বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র কাকে বলে সেটা আমাদের জানতে হবে। বর্গক্ষেত্র হচ্ছে কি, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান আর প্রত্যেকটি কোণই হচ্ছে কি সমকোণ, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আমরা বর্গক্ষেত্রের সেট দেখাই। এটা একটা বর্গক্ষেত্র, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এবিসিডি একটা বর্গক্ষেত্র। এবিসিডি বর্গক্ষেত্রের এটা বাহু, চারটা বাহু যদি সমান থাকে, যে মনে করো এ, এটা এ, এটা এ, এটা। সবসময় বাহুকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে আমরা ডিনোট করে থাকি। তো এটার ক্ষেত্রফল হচ্ছে আগের মতো। দেখো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। দ্যাটস ওয়াই আমরা কর্ণ যদি এটা বিবেচনা করি, আর এই ত্রিভুজ ক্ষেত্র এবং এই ত্রিভুজ ক্ষেত্র সমান, যেহেতু দুটো ত্রিভুজ ক্ষেত্র এখানে সমান, তাহলে 2 ইনটু এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, আগে আমি একটু লিখে দিই। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি, এ উচ্চতা এ, বর্গ একক, হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এখানে যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটি বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, তাহলে আমরা এখানে এই ত্রিভুজ ক্ষেত্র আর এই ত্রিভুজ ক্ষেত্র দুটো সমান, তাহলে এটার পুরো এবিসি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পাবো, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। দুটো যেহেতু আমাদের ত্রিভুজ সমান, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে হবে দেখো, তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি a স্কয়ার বর্গক্ষেত্র। তার মানে আমাদের কি দাঁড়ালো যে দ্যাট ইজ দ্য বাহু স্কয়ার। যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কয়ার। আমরা কিন্তু এখানে মূল জিনিসটা আসছে থেকে ত্রিভুজ থেকে আসার পরে সেখানে আমরা দুটো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হাফ অফ a স্কয়ার, আর আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু হাফ অফ a স্কয়ার হলো। দুটো ত্রিভুজের দুই দিয়ে গুণ হলো, দুটো ত্রিভুজে দুটো কাটা গেল, থাকবে a স্কয়ার। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে মানে a স্কয়ার বর্গক্ষেত্র। এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব, আমরা সূত্র শিখলাম কি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে a স্কয়ার। ধন্যবাদ সবাইকে যারা যারা জয়েন করছো। যদি শব্দ না শোনা যায় একটু জানাও, ক্লিয়ার না হলে একটু জানাও। বাইরে অনেকটা গাড়ির শব্দ হয়তো ডিস্টার্ব করে, এটার জন্য আসলে আমি সরি। তারপরে আসো আমাদের আয়তক্ষেত্রের এটা শেষ হলো। বর্গক্ষেত্রের আরজিএস বর্গক্ষেত্রের কর্ণ, আমাদের বর্গক্ষেত্রের কর্ণ আরেকটু বুঝে ফেলি। বর্গক্ষেত্রের কর্ণ লিখবো এখন আমি। যেহেতু এখানে এবিসিডি একটা বর্গক্ষেত্র আছে, তার কর্ণটা আমি বের করবো। এখানে এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে মনে করবে এসি ইজিক্যাল। তো আমরা এখানে যেহেতু এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে, তো আমরা এটাকে যদি আমরা যদি ভূমি করি, এটাকে যদি লম্ব ধরি, তাহলে কর্ণ বিধি বিধান ক্লাসের সূত্রটা তোমরা সবাই জানো, যে সেই ফর্মুলা অনুসারে তোমরা a স্কয়ার দেখো তোমার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে
ইনটু এ স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না, এটা করা আছে সেই সূত্রটা, সেই সূত্র থেকে। তাহলে আমরা এখানে পাবো কি 2 a স্কয়ার, দ্যাট মিন্স √2 ইনটু এটা 2 আর এখানে স্কয়ার রুটে কাটা যায় থাকবে a। আমরা অনেক সময় এটা রুটটা আমরা অবশ্যই চেষ্টা করব একটু নিতে রাখতে, আমরা যেন এর উপরে না আসে। তাহলে আমরা অনেক সময় এই রুটটি লিখি, এটা যে কথা এটা একই কথা। তবে এটা লেখার সময় অবশ্যই তোমাদের সতর্ক হতে হবে, কারণ এটা যেন রুটের √2 এর বাইরে না যায়, মানে এর উপরে যেন না আসে। এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কি √2a বা a√2। তোমরা এটা দেখার সময় অবশ্যই সতর্ক হবে, যদি এটার উপর চলে যায় তাহলে কিন্তু কেটে যাবে নাম্বার বলা। আর আমরা পরিসীমা জানবো এখন। পরিসীমা ABCD আয়তক্ষেত্রের পরিসীমা। আকাশ মেঘাচ্ছন্নতা এই সমস্যা হতে পারে। থ্যাংক ইউ। আমরা একটু দুই ক্লিয়ার না শোনা যায় আসলে। ধন্যবাদ যারা যারা কমেন্ট করছো, যারা অংশগ্রহণ করছো তাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট আমরা শিখব পরিসীমা। এটা একটা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমাটা কি হবে, পরিসীমা এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা, এখানে পরিসীমা বলতে আমরা চারপাশে যে সীমানাটা, সেই সীমানার যোগফলকে বুঝে থাকি। তাহলে এখানে সীমানা মনে করে যে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তার মানে হচ্ছে a যোগ a যোগ a যোগ a, এটা 4a, এটা হচ্ছে 4a। এই বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a। তাহলে এখানে ABCD বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a একক। আমরা যেন এককটা যেন ভুল না করি, কারণ আমরা জানি যে ক্ষেত্রফল বললে বর্গ হবে, বর্গ আসবে, আর পরিসীমা বললে শুধু একক, মানে মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ফুট হতে পারে, ইঞ্চি হতে পারে, কিলোমিটার হতে পারে, যাই হোক সামনে যাই হোক এখানে সেটাই দিবে। আর কর্ণের বেলাও তাই। নেক্সট আমাদের এই অংশটাও আমরা আলোচনা করলাম, এখন আছে সামগ্রিক ক্ষেত্রফল, যেটা এই দুটো অংশ তোমরা ক্লাস 8 খুব বেশি পড়াশোনা করছো, সরি ক্লাস 8 এ, ক্লাস 7 এও তোমরা এগুলো শিখছো, কিন্তু 9 সামগ্রিক যে ক্ষেত্রফল এই সমস্যাগুলো তোমরা পাও না। এই জন্য এটা একটু ভালো করে খেয়াল করো, পারলে তোমরা খাতায় উঠে নিও। সামগ্রিক ক্ষেত্রফল, এখানে সামগ্রিক ক্ষেত্রফল হচ্ছে আমরা এটা তোমরা বইটা একটু খুলতে পারো, তোমাদের কাছে যদি বই থাকে মেন বইটা, এখানে দুইটা ক্ষেত্রফল তোমরা শিখবা। যে সামগ্রিক ক্ষেত্রফল হচ্ছে দুইটা সূত্র শিখবা। হ্যাঁ, আর যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, ধরো এটা একটু সামগ্রিক বা সামগ্রিকটা কাকে বলে সেটাও তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি। যে চতুর্ভুজের দুই বাহুটি পরস্পর সমান এবং সমান্তরাল, দুই বাহুটি পরস্পর সমান এবং সমান্তরাল, সেটা কিন্তু সামগ্রিক। তো এখানে যদি তোমার ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, ধরো ভূমি ধরো এই ভূমি মনে করো যে এটা আছে তোমার a, বা এটা ধরো ভূমি ধরো কি আছে, আর এখান থেকে উচ্চতা মনে করো এইটা আছে। এটা ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কি হবে? তো আমরা সে আগের মধ্যে একটু চিন্তা করি, এখানে যদি যুক্ত করে ফেলি, মনে করো যে a b c d। দেখো ত্রিভুজের এখানে সামগ্রিকের ভূমি হচ্ছে b আর উচ্চতা হচ্ছে তোমার h দেওয়া আছে, তখন তোমার ক্ষেত্রফলটা কি হবে? আমরা নরমালি আগের ভাবে একটু যাব। দেখো এখানে a b d এবং b d c দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এখানে যেহেতু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা যদি ভূমি যদি এটাকে যদি
ভূমি ধরি তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ। এই তো এটা হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু আমরা সে আরেকভাবে আবার যাচ্ছি যে সামুদ্রিকের কর্ণদ্বয় বা কর্ণ সামুদ্রিক সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। যদি দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল যদি দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে দুটো সমান তাহলে 2 ইনটু পুরো ত্রিভুজ ক্ষেত্রফল হবে কি এই পুরো ক্ষেত্রফল এটা হচ্ছে এটুকু এটা আর পুরোটা কিন্তু কি হবে তাহলে বি এইচ তো বি বি হলো কি ভূমির উচ্চতা বি হলো সমান ভূমি ইনটু উচ্চতা। যদি তোমার উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে তাহলে ভূমি উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে ক্ষেত্রফলটা হবে ভূমি উচ্চতা এরকমটা সামান্তরিক। আমি কি বুঝাইতে পারলাম? যদি বুঝে থাকো তাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, না বুঝলেও কমেন্ট করে জানাও। আর কথাটা কি স্পষ্ট কিনা, পাশে একটা নয়েজ শোনা যাচ্ছে, এটার জন্য আসলে দুঃখিত। যদি না বুঝে থাকো আমাকে জানাও, কমেন্ট করে জানাও। আমি সবাইকে ধন্যবাদ। আচ্ছা নেক্সট দেখো, আমরা যদি প্রশ্নে আমাদের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো ভূমি ইনটু উচ্চতা। কিভাবে আসলো সেটা তোমরা দেখতে পেয়েছো, ক্লিয়ার? নেক্সট শুরু করবো আমরা। যদি তোমার দেওয়া থাকে কর্ণের দৈর্ঘ্য এবং আচ্ছা, যদি তোমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং কোণ বিন্দু থেকে দূরত্ব দেওয়া থাকে, কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কোণ বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, যদি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু আচ্ছা, এখন এই যে বেশি দেখে দিচ্ছি আসলে লেখাটা এত বুঝতে যদি সুবিধা হবে, লেখাটা নিয়ে তোমরা টেনশন করবে না। আমি একটু তোমাদের ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবা। এবিসিডি একটি সামগ্রিক, এর কর্ণের দৈর্ঘ্য সেই কর্ণের দৈর্ঘ্য যেটা আছে ওই কর্ণের বিপরীত কোণ বিন্দু থেকে এই কর্ণের বিপরীত কোণ বিন্দু হচ্ছে এটা এবং এটা বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, কর্ণ এই কর্ণের উপর অঙ্কিত মনে করছে এই লম্বটা এরকম আছে, এটা 90 ডিগ্রি আছে। এইচ এটা হচ্ছে কর্ণকে আমরা ডি দ্বারা ডিনোট করে থাকি, আর এটা লম্ব হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ডি, মানে ওই কর্ণের বিপরীত কোণ বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ, বা এখানে পাশটা করে দিতে পারে যেখান থেকে হোক। তাহলে দেখো এখানে কিন্তু সে আগের মধ্যে আসবে, তাহলে এই ক্ষেত্রফলটা কি হবে হাফ ইনটু এটা যদি তোমার ভূমি হয় এটা হবে উচ্চতা, যেহেতু এখানে লম্ব আছে এই যে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, খুব খেয়াল করবা এখানে কি দেওয়া আছে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। লম্বের দৈর্ঘ্য মানে কি
সেটা উচ্চতা। উচ্চতা এখান থেকে এটা উচ্চতা, উচ্চতা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভূমি হবে কোনটা? ভূমি হবে ডি আর উচ্চতা হচ্ছে এইচ। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এটা হচ্ছে এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল। কথাটা স্পষ্ট শুনতে না পারলেও বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ কমেন্ট করার জন্য। এডিসি এর ক্ষেত্রফল হবে কি হাফ ইনটু, দেখো এ ডি সি এর ক্ষেত্রফল হাফ ইনটু ডি মানে হচ্ছে ভূমি আর এইচ হচ্ছে উচ্চতা। এইচ হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এখানে বর্গমূল লিখে দেব, তো হাফ থাকবে, আচ্ছা থাকুক এই অবস্থায়, হাফ ডিএইচ। এটা হচ্ছে কিসের ক্ষেত্রফল? এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সেই আগের ফর্মুলায় ফিরে যাব, যে যে সামুদ্রিকের কর্ণ সামুদ্রিককে যদি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, যেহেতু যদি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে তাহলে এ বি সি ডি সামুদ্রিকের ক্ষেত্রফল দেখা যায় কিনা আমাকে একটু জানাবা। এ বি সি ডি সামুদ্রিক কি হবে? দুটো ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হবে 2 ইনটু একটা ত্রিভুজের ক্ষেত্রফল, মানে কি পাওয়া যাচ্ছে? তাহলে কি এটা হচ্ছে কর্ণ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই সামুদ্রিকের ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্যের সাথে উচ্চতার গুণ, মানে কর্ণের দৈর্ঘ্যের সাথে উচ্চতার গুণ হবে, আর কোনো কথা নাই। তাহলে এটা হচ্ছে তোমার সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, আর কর্ণের দৈর্ঘ্য এবং কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে সেটার সূত্র হবে কর্ণের দৈর্ঘ্য ইনটু উচ্চতা, দ্যাট মিন্স জিএইচ। জি এখানে কর্ণ হিসাবে আর এইচ উচ্চতা হিসাবে আমরা ডিনোট করেছি। আচ্ছা, নেক্সট আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম। এখন আসলে রম্বসের ক্ষেত্রফল আমরা সূত্রগুলো শিখবো। কোপার্টির সূত্রগুলো শিখলে এখান থেকে এই অঙ্কগুলো করলে যত রকমের অঙ্ক আসুক ইনশাআল্লাহ তোমরা পারবে। বাসায় একটু প্র্যাকটিসটা বেশি করবা, একটু খাতা কলম নিয়ে বসো, যে তোমাদের সূত্র উৎপত্তি স্তরগুলো কোথা থেকে আসছে। তোমরা সূত্র শুধু তোতাবাকের মতো মুখস্থ করলে কিন্তু অনেক সময় শুধু মনে থাকবে না, তো যার জন্য মনে যেহেতু থাকে সেই জন্য এই পদ্ধতিগুলো জানলে তোমার কাছে যে না এটা তো এভাবে বের করা যায়, এটা তো এভাবে বের করা যায়, হ্যাঁ এভাবে শিখতে হবে। নেক্সট দেখো রম্বসের ক্ষেত্রফল। অনেকে নিশ্চয়ই দেখতে পাবেন, আমাকে একটু কমেন্ট করে জানাও, সমস্যা হলে আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। শিক্ষার্থী বন্ধুরা যদি লেখা নিচে দেখতে না পাও আমাকে জানাবো। আচ্ছা, নেক্সট আমরা রম্বসের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। রম্বসের ক্ষেত্রফল, রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু পুরোপুরি সমকোণ নয়, সেটা হচ্ছে তোমার রম্বস। রম্বসের আমরা এখানে রম্বসের যে ক্ষেত্রফলের যে সূত্র আমাদের সেটা আমরা এখান থেকে শিখবো। এটাকে কর্ণ আরেকটা কর্ণ মনে করো এটা D1, একটা কর্ণ D1 মানে এসি কর্ণ মনে করো যে কর্ণ এসি ইকুয়াল টু হচ্ছে D1 আর কর্ণ বিডি ইকুয়াল টু হচ্ছে D2। দুটো কর্ণ তো দুটো কর্ণ। এখানে আমরা জিনিস খেয়াল করবো এখানে কিন্তু আমাদের এ ডিসি ত্রিভুজ উচ্চতা, এখানে উচ্চতা এ ডিসি ত্রিভুজ উচ্চতা কিন্তু জেড, মানে হাফ উচ্চতা হবে কি d/2/2, যে এটা বলবো 2 ডিসি।
তাহলে হবে তোমার OD ইকুয়াল টু হবে d2/2, কারণ পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে তোমার d2, আর অর্ধেক হবে কি d2/2 হবে, কারণ রম্বসের কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা সূত্রটা যদি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কোণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কোণদ্বয়ের গুণফল। তাই হাফ ইনটু কোণদ্বয়ের গুণফল কিভাবে আসবে সেটা আমরা দেখব। দেখো এখানে ওডি কিন্তু এই পাইছে এটা এসি এবং বিডি যদি পরস্পর অবিন্দুতে সেট করে, তাহলে এখানে অবিন্দুতে এই বাহু আর এই বাহু সমান হবে, এটা সমান হবে, কারণ আমরা উপপাদ্যে জেনেছি যে রম্বসের কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং এখানে 90 ডিগ্রি উৎপন্ন করবে, এখানে 90, এখানে 90, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি হিসাবে আসবে কত d1, আর d2 হবে কি এই যে এটা ওডি হচ্ছে কি, ওডি হচ্ছে d2/2। খেয়াল করবে এটা একটু মার্ক করে রাখি, কারণ আমার এই যে ADC ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতা কিন্তু হচ্ছে ওডি। কেন উচ্চতা হচ্ছে? কারণ আমরা জানি যে রম্বসের কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু সমকোণ উৎপন্ন করেছে এবং লম্ব হচ্ছে সবচেয়ে ছোট দূরত্ব যে কোনো একটা বিন্দু থেকে। মনে করি একটা বিন্দু, এখান থেকে যতগুলো বিন্দু তুমি টানো, যতগুলো বিন্দু, হাজার হাজার বিন্দু টানবা, লম্বটা সবচেয়ে ছোট হবে, এটা হচ্ছে তোমার উচ্চতা, এটা হবে উচ্চতা। ঠিক এখানে ওডি হচ্ছে উচ্চতা, তো ওডি বলতে আমি কি পাইছি, পুরাটা হচ্ছে d2, পুরাটা হচ্ছে d2, সেখান থেকে দুইটা ভাগ করে আমি পাইছি তোমার ওডি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি হচ্ছে d1 আর উচ্চতা হচ্ছে ওডি। ওডি বলতে আমার d2/2, দ্যাট মিন্স 1/4 d1 d2। এটা কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল? এখানে এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ADC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে। কিন্তু রম্বসের কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেই সেন্স থেকে আমি লিখতে পারি যে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আবার ওই যে একই অবস্থা, যে কর্ণ রম্বসের কর্ণ যদি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, তাহলে এখানে আমি লিখতে পারি যে ABCD রম্বসের ক্ষেত্রফল 2 into 1/4 d1 ধন্যবাদ। অনেকে জয়েন করছো। কথা না বুঝতে, বোর্ড দেখা না গেলে, স্পষ্ট দেখা না গেলে আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে সমস্যাটা কোথায় হচ্ছে। আমি চেষ্টা করবো সমস্যা রিকভারি করার জন্য। তাইলে আমাদের রম্বসের ক্ষেত্রফল হবে কি হাফ ইনটু কোণদ্বয়ের গুণফল। আমরা রম্বসের ক্ষেত্রফল শিখলাম। তোমরা একটু সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, সূত্রগুলো আলোচনা করবো, সূত্রগুলো নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদেরকে অঙ্ক করাবো। এবার আসো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম কি সেটা বুঝতে হবে। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল আর অপর দুটো কি সমান্তরাল নয়। যেমন এটা একটা ট্রাপিজিয়াম, ধরো এটা ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল এবং এই ট্রাপিজিয়ামে এটা সমান্তরাল আর এই দুটো সমান্তরাল নয়। এটা সমান্তরাল, এটা সমান্তরাল নয়, এটা সমান্তরাল, এটা সমান্তরাল নয়। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের জন্য আমাদের জানতে হবে, আমরা জানি ক্লাস 8 থেকে আমরা শিখছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র,
তার হিসাবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ডিটেইলসটা আলোচনা যদি সময় সেটা পাবো না, আমি শুধু সূত্র লিখে দিচ্ছি। ধরো এটা একটা ট্রাপিজিয়াম, এটা কি উচ্চতা হয়, এটা হচ্ছে তোমার সমান্তরাল বাহুকে ট্রাপিজিয়াম এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব, এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এই বাহুগুলোর দূরত্ব হচ্ছে কি 8 ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি। সমান্তরাল বাহু হচ্ছে এ এবং বি, এই দুটোর দৈর্ঘ্যের সমষ্টি হবে a প্লাস বি। এটা হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এবং এটা কিভাবে আসছে সেটা তোমরা তোমাদের বইয়ে 3 পৃষ্ঠায় একটু আলোচনা করা আছে, সেখান থেকে তোমরা বুঝবা, অত জটিল না। কিন্তু সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি। আমি যদি ডিটেইলস লিখে দিই, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি। সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি। এ হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি। আচ্ছা, নেক্সট আমরা দেখো, অনেকেই কমেন্ট করতেছো, ধন্যবাদ তোমাদের। না বুঝলে একটু আমাকে জানাও। আর এখানে তোমার যে আলোচনা আছে, আলোচনা প্রায় শেষ পর্যায়ে আমরা সুষম বহুভুজ দেব। সুষম বহুভুজ বলতে আমরা যে বহুভুজের প্রত্যেকটি বাহু সমান আর হচ্ছে প্রত্যেকটা কোণ সমান, সেটা হচ্ছে আমরা সুষম বহুভুজ ধরে নেব। যে বহুভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান, সেটা হচ্ছে তোমার সুষম বহুভুজ। সুষম বহুভুজ আমাদের আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি, এটা একটা সুষম বহুভুজের আওতায় পড়ে। তারপরে তোমার বড় ক্ষেত্র সুষম বহুভুজ আওতায় পড়ে, পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, অষ্টভুজ, হ্যাঁ, সবগুলো আছে। তো এখান থেকে সূত্রগুলো আমরা শিখবো, যে সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্রটা নির্ণয়ের। হ্যাঁ, অনেকেই লাইভে জয়েন করছো, সবাইকে ধন্যবাদ। না বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা একটু আলোচনা করি। তো এটার সূত্রটা আমি ডিটেইলস আলোচনা করলাম না, কারণ তোমাদের অনেকক্ষণ ধরে তোমরা আছো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখতে পারবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি। একটু আলোচনা করলাম, আর বইয়ে একটু দেওয়া আছে, তোমরা যদি সুযোগ পাও একটু বইটা খুলে দেখো। আর সুষম বহুভুজের যে ক্ষেত্রফল আছে, এটা ডিটেইলসটা অনেকটা বড়, তারপর আমি তোমাদের একটু সূত্রটা ব্যাখ্যা করার জন্য বলে রাখি। সুষম বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজ বলতে তোমার এখানে বাহু সংখ্যা আসবে, আর বাহু সংখ্যা আসবে কয়টা, মানে পঞ্চভুজ না ষড়ভুজ না সপ্তভুজ, বাহু সংখ্যাকে n দ্বারা ডিনোট করা হবে। হ্যাঁ, বাহু সংখ্যাকে n দিয়ে ডিনোট করব, আর বাহু দৈর্ঘ্য
বাহুটুকুকে আমি এই দ্বারা যোগ করবো, তাহলে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল পাবো কি? n a square by 4 cot 180। এখানে এই যে সূত্রটা এভাবে এটা আসলো, এটার যে আসার যে প্রসিডিউরটা সেটা অনেকটাই একটু ক্যালকুলেটিভ জিনিস, সেটা তোমাদের আমি আজকে বোঝানোর সময় সুযোগ পেলাম না। যদি মনে হয় তোমাদের বোঝানো দরকার তাহলে আমি বুঝিয়ে দেবো। তাহলে এখানে n সংখ্যক যদি বাহু হয় আর বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এখানে বাহুর সংখ্যা হচ্ছে n এবং বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। এই সূত্রগুলো শিখবা। এই সূত্রগুলো মুখস্থ করার পরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। আমরা আল্লাহ চাই তো আগামী ক্লাসে এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট। তো এখানে দেখো এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এর মধ্যে অনেকটা অঙ্ক পাশাপাশি নিয়মের, একই নিয়মের, হ্যাঁ এখানেও আছে এখানেও আছে। তো উদাহরণটা শিখলে তুমি এখানে পারবা, এখানে শিখলে উদাহরণটা পারবা। তো যাই হোক, তোমরা যদি বাসায় একটু চেষ্টা করো উদাহরণগুলো করে ফেলার জন্য। এইচডব্লিউ হিসাবে তোমাদের আমি উদাহরণগুলো দিয়েছিলাম। যদি না বুঝো সেটা তো আমি আমাকে কমেন্ট করে জানাবো। আমাদের ক্লাসে আমি ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করবো। সবাই সুস্থ ভালো থাকো, ঘরে থেকে সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।